পৃথিবীর বুকে তখন প্রবল বর্ষণ। প্রণয়ের জ্ঞান ফিরে সে বৃষ্টির অবিরাম ঝাঁপ দেয়। রিক্সা চালকের ডাকে চোখ মেলতেই কানে আসে, শুনবার পারেন আমার কথা। মামিরে মেলাক্ষণ ধইরা হাঁক দিতেছি, এই তো ওড়ে না মামা। আপনি ওড়েন জলদি, মামিরে লয়া সামনের হাসপাতালটাই জায়গা মামা। প্রণয় হুড়মুড়িয়ে উঠে বসে। সাথে সাথে টনটন করে ওঠে পুরো মাথা। প্রণয় ব্যথা সহ্য করে উঠে দাঁড়ায়। নিজের পায়ে ভর দিতে অনুভূত হয় নতুন ব্যথার অস্তিত্ব। ডান পায়ে প্রচন্ড ব্যথা, রগগুলো টেনে ধরেছে, বোধহয় মচকে গেছে। প্রণয় দাঁতে দাঁত চেপে এই ব্যথাটুকুও শুয়ে নেয়। পকেট হাতড়ে ফোনটা বের করে ফ্ল্যাশলাইট জ্বালানোর চেষ্টা করে, কিন্তু বৃষ্টির জলে ভিজে ফোনটাও বন্ধ হয়ে গেছে। উপায়ন্তর হয়ে বিদ্যুৎ চমকের মৃদু আলো আধারিতে হাতড়ে হাতড়ে রাস্তার উপর পড়ে থাকা অনিন্দিতার অচৈতন্য শরীরটার কাছে এগিয়ে যায়। অন্ধকারে দেহের চোট বোঝা যাচ্ছে না। প্রণয় অনিন্দিতার মাথাটা নিজের কোলে নিয়ে বার কতক ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। এরপর অনিন্দিতার ভিজে একাকার দেহে স্পর্শ করতেই প্রণয় শিউরে ওঠে। গোটা শরীর হিমশীতল হয়ে আসে। প্রণয়ের বুকের ভেতর অজানা ভয়ে কেঁপে ওঠে। এমন অভিজ্ঞতা তার আগেও হয়েছে। এমন শীতলতার স্পর্শ সে অনুভব করেছে অতীতে। তবে কি আবারও সব হারিয়ে সর্বশান্ত হতে হবে তাকে? আবার প্রণয় কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকে। কি করবে ভেবে পায় না। অজানা ভীতি বাড়িয়ে দেয় হৃদস্পন্দন। গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। বৃষ্টির গতি আরো বাড়ে, কিন্তু প্রণয়ের মাথা কাজ করে না। হঠাৎ রিক্সা চালক বলে ওঠে, আর দেরি কইরেন না মামা, লন মামিরে লয়া রিক্সাটাই উইডা বহেন। আমি সামনের হাসপাতালে নিয়ে যাইতাছি, চলেন তাড়াতাড়ি। প্রণয়ের এবারটা হুঁশ ফেরে। অনিন্দিতার অসার দেহটা দুহাতে কোলে নিয়ে খুব কষ্ট করে উঠে দাঁড়ায়। বৃষ্টির দাপটে চোখ মেলে রাখা দেয়। প্রণয় তবুও রিক্সা চালকের সাহায্যে বহু কষ্টে অনিন্দিতাকে নিয়ে রিক্সায় ওঠে। রিক্সা চালক আর এক মুহূর্ত দেরি করে না। রিক্সা চালক আর এক মুহূর্ত দেরি না করে চালিয়ে নিয়ে যায়। অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সে প্রবল বর্ষণে ভিজে জবজবে হয়ে তিনজন মানুষ এসে থামে হাসপাতাল চত্বরে। প্রণয় তাড়াহুড়ো করে রিক্সা থেকে নামে। পায়ের ব্যথায় আবারও টান পড়ে, তবুও সামলে নেয়। অনিন্দিতাকে এক হাতে নামাতে সমস্যা হচ্ছে দেখে রিক্সা চালক অনিন্দিতাকে নামিয়ে নিতে সাহায্য করে। প্রণয় কৃতজ্ঞ নয়নে ওনার দিকে তাকায়। চোখের ইশারায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনিন্দিতার চেতনাহীন শরীরটা নিয়ে পা টেনে টেনে প্রবেশ করে হাসপাতালের ভেতরে। রিসেপশনে বসে থাকা ভদ্রলোকের সামনে এসে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, তাড়াতাড়ি একটা স্ট্রেচারের ব্যবস্থা করুন প্লিজ, আর ডক্টরকে ডাকুন। আমার ওয়াইফের জ্ঞান ফিরছে না, শ্বাস চলছে কিন্তু খুব ধীরে। রিসেপশনিস্ট মেয়েটা জিজ্ঞাসা করে, কি হয়েছে? আপনার কপালেও টোখোটো। প্রণয় তড়িঘড়ি জবাব দেয়, রিক্সা অ্যাক্সিডেন্ট করেছিল, কাইন্ডলি ডক্টরকে ডাকুন। শি নিডস ট্রিটমেন্ট। ওর পালস রেট খুবই কমে গেছে। মেয়েটা ফোন করে কাউকে ডাকে। মিনিট দুয়েকের ভেতর দুজন ওয়ার্ড বয় একটা স্ট্রেচার ঠেলে প্রণয়ের সামনে দাঁড়ায়। প্রণয় অনিন্দিতার নিস্তেজ দেহটা খুব সন্তর্পণে বিছিয়ে দেয় স্ট্রেচারের উপর। ওয়ার্ড বয় দুজন স্ট্রেচার ঠেলে নিয়ে ডক্টরের চেম্বারের দিকে হাঁটা দেয়। প্রণয়ও যেতে নেয় পিছু পিছু, কিন্তু কিছু একটা মনে পড়তেই আবারও হাসপাতালের সদর দরজায় এসে দাঁড়ায়। বৃষ্টির বেগ বাড়ছে। সে বৃষ্টির জল থেকে বাঁচতে রিক্সা চালক আশ্রয় নিয়েছে হাসপাতালের ভেতর। প্রণয় মানিব্যাগ হাতড়ে দুটো 200 টাকার নোট বের করে ওনার হাতে দিয়ে বলে, অনেক উপকার করলেন আজ মামা, আমি কখনোই উপকার ভুলব না। রিক্সা চালক টাকাটা গ্রহণ করেন। তারপর বলেন, মাইনসে তো মাইনসের লাইগাই মামা, আপনি হন মামির কাছটিতে যান। প্রণয় সৌজন্যমূলক হেসে দ্রুতপদে অনিন্দিতার কাছে যায়। ডক্টর চেক আপ করছেন। ভেজা চুপচুপে অনিন্দিতার নিঃস্বার মুখপানে তাকিয়ে প্রণয়ের চোখ ভরে আসে জলে। প্রণয়কে দেখে ডক্টর বলে ওঠেন, আপনার ওয়াইফের মাথার পিছনে আঘাত লেগেছে, সম্ভবত রাস্তার পিছে অজ্ঞান থাকার কারণে বোধ করি সেটাই। আপাতত আঘাত তেমন গভীর মনে হচ্ছে না, প্রবাবলি ব্রেনের ভিতরে কোনো ইনজুরি হয়নি। তবুও ফর সেফটি পারপাস শিওর হয়ে নেওয়ার জন্য আমি সিটি স্ক্যানের ব্যবস্থা করছি, ব্যান্ডেজ করে দিয়েছি। উনি ঠিক কতক্ষণ ধরে অচেতন বিষয়টা জানলে ভালো হতো। ব্লিডিং হয়েছে তো, কতটা ব্লাড লস হয়েছে বুঝতে পারছি না। প্রণয়ের কণ্ঠ ধরে আসে, তবুও লম্বা লম্বা শ্বাস টেনে জবাব দেয়, ডক্টর, দুর্ঘটনা ঘটেছে তো 6টা নাগাদ।
এখন 8টা বাজতে চললো প্রায়। এতটা সময় হয়তো ও অজ্ঞান ছিল, আবার নিজেরও জ্ঞান ফিরেছে। কিছু আগে জ্ঞান ফিরতে ওকে নিয়ে এসেছে। ও ও ভালো হয়ে যাবে তো ডক্টর? ওর গা তো ঠান্ডা হয়ে গেছিল, ওর কিছু হবে না তো? প্রণয়ের শেষের কথাগুলো শোনায় উদ্ভ্রান্তের মতো। ডক্টর বুঝতে পেরে আশ্বস্ত করেন, ভয় পাওয়ার মতো কিছু দেখছি না। হাতে হাতে সামান্য ছিলে গেছে, তাও মেডিসিন দেওয়া হয়েছে। আর বৃষ্টিতেও অনেকক্ষণ ভেজার জন্য বডি পার্সোনেট কমে আসার কারণেও তাই। ওরে ঘাবড়ানোর কিছু নেই। আপনারাও তো কপালে ইনজুরি দেখছি। বসুন, আমি ফার্স্ট এভের ব্যবস্থা করছি। প্রণয় বসে না, ধীর পায়ে অনিন্দিতার বেডের পাশে টুল টেনে বসে। ওর একটা হাত নিজের মুঠোয় পুরে নেয় খুব যত্নে, তারপর হাতের পিঠে ঠোঁট ছুঁয়ে ব্যক্ত করে মনের ভীষণ গোপন কিছু কথা। তুমি প্লিজ সুস্থ হয়ে ফিরে আসো আমার কাছে। আরেকবার হারিয়ে ফেলার মতো শক্তি আবার নিয়ে অনিন্দিতা। আমি আবার ভালোবাসা হারালে বাঁচবো না, তোমাকে হারিয়ে বাঁচবো না। আমি তোমাকে ভালোবাসি অনিন্দিতা। হর্নির মতো আর আমাকে একা ফেলে চলে যেও না, প্লিজ প্লিজ ফিরে আসো। চেতনাশূন্য নিস্তেজ অনিন্দিতা শুনতে পায় না সেসব কথা। শুনলে হয়তো তার চেয়ে বেশি খুশি আজ এ ধরায় কেউ হতো না। অনিন্দিতার জ্ঞান ফেরে পরবর্তী দিন অনেক বেলা করে। রবিকিরণ তখন প্রখর তেজে দৃপ্ত। বিগত রাত্রির ঝড়ের চিহ্ন বিলুপ্ত হয়ে পৃথিবীর বুকে রাজত্ব করছে ভ্যাপসা উষ্ণতা। প্রণয় রাত্রি জাগরণে ক্লান্ত দেহটা কোনো রকম ঠেকিয়ে রেখেছে টুলের উপর। সূর্যরশ্মি চক্ষুপল্লব স্পর্শ করতেই অনিন্দিতা ধীরে ধীরে মেলে ধরে বদ্ধ চোখের পাপড়ি। অক্ষিগোলক পাশ ফিরিয়ে প্রণয় লোহিত বল নেত্র আর অবসন্ন মুখ অবয়বের দর্শন মাত্র অনিন্দিতার বক্ষ জুড়ে ঝড় ওঠে। সে ঝড় হাওয়া এলোমেলো করে দেয় শান্ত শরীর, শান্ত মন। অনিন্দিতা হুড়মুড়ে উঠে বসতে চায়, কিন্তু হাতের ক্যানোলায় বাধা পেয়ে ব্যথায় মুষড়ে ওঠে। আবারও দুর্বল দেহখানি এলিয়ে দেয় বেডের উপর। প্রণয় হাতের উপর হাত বোলায়, শান্ত স্বরে বলে, উত্তেজিত হয় না, ঠিক আছে আমি। তোমার ব্লাড লস হয়েছে অনেক, রেস্ট করো। অনিন্দিতা প্রণয়ের পানে চেরায় একধারে, কপালের ব্যান্ডেজটা লক্ষ্য করে শুধায়। আপনার কপালে কি হয়েছে? বেশি ব্যথা পেয়েছেন? প্রণয় মৃদু হেসে জবাব দেয়, আমি ঠিক আছে, কপাল খানিকটা কেটে গেছে, আর ব্যথা নেই এখন। ডক্টর মেডিসিন দিয়েছে গত রাতে। তুমি এত কথা বলো না, চুপ করে শুয়ে রেস্ট করো, বিকেলে রিলিজ দিয়ে দেবে। অনিন্দিতা চুপ করে না। সে পুনরায় প্রশ্ন করে, আপনি খেয়েছেন সকালে? সারা রাত যে ঘুমননি, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। উঠুন দ্রুত, ফ্রেশ হয়ে খেয়ে আসুন, তারপর আপনি একটু রেস্ট নিন। যান প্রণয়। প্রণয় ক্লান্ত কণ্ঠে বলে। আমি পরে খাবো, তুমি এত ভেবো না। অনিন্দিতা এবার জেদি কণ্ঠে স্বগতোক্তি করে, আপনি না গেলে আমি হাতের ক্যানোলা খুলে ফেলবো। এক্ষুনি বাড়ি চলে যাব। আমার কথা না শুনলে আমিও কথা শুনবো না। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। পায়ের ব্যথা আপাতত কম। গতরাতে ডক্টর মুভ স্প্রে করে দেওয়ার পর থেকে রগের টান ধরে থাকা ব্যাপারটাও আর নেই। অগত্যা ক্লান্ত পায়ে কেবিন থেকে বেরিয়ে সোজা চলে যায় হসপিটাল ক্যান্টিনে। 2টো কলা, 1 প্যাকেট পাউরুটি আর 1 বোতল জল কিনে সাথে সাথে ফিরে আসে অনিন্দিতার কেবিনে। তারপর আবারও টুল টেনে বসে পড়ে। তবে হাতের খাবার হাতেই থেকে যায়। প্রণয় দাঁতে কাটে না কিছুই। অনিন্দিতা প্রণয়ের খাওয়ার অপেক্ষা করে। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিটের মাথায় অনিন্দিতা ভ্রুকুচকে রুষ্ট কণ্ঠে শুধায়, খাবার কি রূপ দেখার জন্য নিয়ে এলেন প্রণয়? খাচ্ছেন না কেন? খান। প্রণয়ের চেহারায় মলিনতা দৃশ্যমান, কণ্ঠস্বরেও সেই ছাপ স্পষ্ট। ম্লান স্বরে জবাব আসে। তোমার তো স্যালাইন চলছে। অনিন্দিতা পূর্ববৎ ভ্রু কুঞ্চন করে জিজ্ঞেস করে। তো প্রণয়ের কাদো কাদো কণ্ঠের উত্তর। তোমাকে ছাড়া একা একা খেতে ইচ্ছে করছে না, কিন্তু তুমি তো খেতে পারবে না এখন। অনিন্দিতা ক্ষণকাল বিহবলিত নেত্রে তাকিয়ে রয়। পর মুহূর্তেই প্রণয়কে একটা চাপা ধমক দিয়ে বলে ওঠে, এই বুড়ো বয়সে এসব যুবক যুবক কাজকর্ম করবেন না তো প্রণয়। এসব আপনাকে মানায় না, ভালো লাগে না। দ্রুত খান, আমার স্লাইন শেষ হলে একসাথে খাবো। আপাতত এই একাই খান। প্রণয় আবারও মলিন মুখে বিবৃত করে, আমি জানি আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু সেজন্য কি তোমাকে ছাড়া খেতে হবে? 32 বছর বয়সটা কি খুব বেশি অনিন্দিতা? অনিন্দিতা প্রথমটা বিরক্তি নিয়ে তাকায়,
তারপর আচমকা হেসে ফেলে। কালকের ওই বিভীষিকাময় রাতের পর প্রিয় নারীর অধরাঙ্গনের ওই মিষ্টি প্রসারণে প্রণয়ের চেহারার সকল মলিনতা কেটে যায়। দীর্ঘ তমস্যার পর প্রভাকরের উজ্জ্বল জ্যোতি যেন ধরণীতল আলোকিত করে। অনিন্দিতার হাস্যরত মুখশ্রীও প্রণয়ের হৃদয়ঙ্গন আলোকিত করে দিয়ে যায় সেভাবেই। প্রণয় অনিন্দিতার পানে তাকিয়ে চুপচাপ সব খাবার শেষ করে। অনিন্দিতা তা দেখে ওষ্ঠাদার বঙ্কিম রেখেই ব্যক্ত করে, গুড বয়। রক্তিম গোধূলি। সুবিশাল নীলিমার বুকে ছড়িয়ে গেছে ছোপ ছোপ রাঙা আবিরের দাগ। গৃহহীন বিহঙ্গের দল সার বেঁধে ফিরে যাচ্ছে স্বগৃহে। অনিন্দিতা জানলার দিকে তাকিয়ে সেই দৃশ্যই অবলোকন করে যাচ্ছে তখন থেকে। প্রণয় ঘরে নেই। অনিন্দিতাকে রিলিজ করিয়ে নিয়ে বাড়ি ফেরার পর থেকে সে রান্নাঘরে। অনিন্দিতা বিষয়টাতে বিরক্ত। তার মতে তার তেমন বিশেষ কিছুই হয়নি গতকাল। কেবল হঠাৎ রিক্সা থেকে পড়ে গিয়ে মাথাটা রাস্তায় পড়ে থাকা একটা ইটের টুকরোয় আঘাত পেয়ে ফেটে গেছে। ফলস্বরূপ ঘটেছে কিছুটা রক্তক্ষরণ এবং তাতেই চৈতন্য বিলুপ্তি। কিন্তু সারা রাতের চিকিৎসা, ওষুধ সবকিছুর পর সে আপাতত সুস্থ। অথচ প্রণয় তার সাথে মারাত্মক অসুস্থ রোগীর মতো ব্যবহার করছে। হাত ধরে হাঁটাচ্ছে, মুখে খাবার তুলে দিচ্ছে। এসব করা যায় এমন রোগীর তো সে লাভ করেনি। অনিন্দিতার বারবার এসব ভেবেই বিরক্তিতে মুখ চোখ শক্ত হয়ে আসছে। কিন্তু সে সেসব প্রকাশে অপারগ। অগত্যা চুপচাপ বসে বসে আকাশ দেখা ছাড়া তো গতি নেই। অনিন্দিতার ভাবুক পৃথিবী টলে ওঠে প্রণয়ের ডাকে। নাও, খাবার খেয়ে নাও, মেডিসিন নিতে হবে। কত দেরি হয়ে গেছে, ওঠো কুইক। অনিন্দিতা বিরক্তিতে কুচকে আসা চোখে তাকিয়ে শুধায়, আপনি এমন উদ্ভট আচরণ কেন করছেন প্রণয়? আমি কি রাক্ষস? কতবার খাবো? আর দুপুরে না ঔষধ নিলেন, এখন কিসের ঔষধ? অনিন্দিতার প্রশ্নে প্রণয়ের কোনো ভাবান্তর হয় না। বাটিতে রাখা নুডলসের চামচ চালিয়ে অনিন্দিতার মুখের সামনে ধরে সাবলীল কণ্ঠে বলে ওঠে, রাতে তো মেডিসিন আছে, তাই খাও। অনিন্দিতা তাতে দাঁত পিষে কোনো রকমে বলে, এখন 6টা বেজে 20 মিনিট প্রণয়। আপনি আমাকে রাতের ঔষধের জন্য এখন খাওয়াচ্ছেন? প্রণয় অনিন্দিতার কথায় পূর্বের ন্যায় নির্লিপ্ত। কাটা চামচে পেঁচানো নুডলস অনিন্দিতার ঠোঁটের কাছে আর একটু এগিয়ে নিয়ে উত্তর দেয়, মেডিসিন নিতে গেলে বেশি বেশি খেতে হবে। তোমার এই চড়ুই পাখির মতো পেটে একবারে তো বেশি খাবার ধরবে না, তাই 2-3 বারে খাবারগুলোকে তোমার পেটে জায়গা করাতে হবে। অনিন্দিতা হতবাক। স্বাভাবিক মানুষের চিন্তাভাবনা এই পর্যায়ে চলে যেতে পারে তার বিশ্বাস হচ্ছে না। অরুচি, বিস্ময়, বিরক্তি মিলিয়ে তার চোখে জল চলে আসে। প্রণয় এবার হক চুকায়। হাতের চামচ বাটি নামিয়ে রেখে অনিন্দিতার চোখের কোণে আঙুল ছুঁয়ে দিশেহারা কণ্ঠে শুধায়, কি হয়েছে? কষ্ট হচ্ছে? মাথা ব্যথা? অনন্দিতা, কি হলো বলো, ডক্টর ডাকবো? চলো হসপিটালে যাই। যাবে? অনিন্দিতা এবারটা ফুপিয়ে ওঠে। ভেজা চোখে নাক টেনে জবাব দেয়। আমি খাবো না, খেতে মন চাইছে না। প্রণয় ললাট তল কুঞ্চিত হয়। ডান ভ্রুটা খানিক উঁচিয়ে ব্যঙ্গ করে প্রশ্ন করে। এজন্য কাঁদছিলে? অনিন্দিতা ফুপানো স্বরে বলে। হুম। প্রণয় এবার বাদ ছাড়া হাসিতে মেতে ওঠে। অনিন্দিতার কান্না থামে সাথে সাথে। প্রণয়ের পানে মুগ্ধ চোখে তাকিয়ে রয় চুপচাপ। প্রণয় হাসি থামিয়ে অনিন্দিতার নাক টেনে বলে ওঠে। অনন্দিতা, তুমি কি জানো? অনিন্দিতা বিভোর হয়ে জিজ্ঞেস করে, কি জানবো? আই লাভ ইউ। অনিন্দিতা বিভোর দৃষ্টিতে ভাটা পড়ে। সে বিস্মিত হয়ে তাকিয়ে রয় প্রণয়ের মুখপানে। কি নির্লিপ্ত মুখখানি, যেন প্রণয় রোজ রোজ তাকে ভালোবাসার কথা বলে আসছে। নিত্যদিন প্রণয় বাক্য বলে যেন সে অভ্যস্ত, এ যেন তার স্বভাব। অথচ অনিন্দিতার কাছে এ বাক্যটা কত কাঙ্ক্ষিত, কত প্রতীক্ষিত। প্রণয় অনিন্দিতার বিস্ময় দেখে পুনরায় বলে, কেন ভালোবাসা জিজ্ঞেস করলে না? অনিন্দিতা বিস্ময় বা খাড়া, তবু অবরুদ্ধ কণ্ঠে খুব ধীরলয়ে জিজ্ঞেস করে, কেন? আগে খাও, তারপর বলবো, না খেলে বলবো না। অনিন্দিতার বিস্ময় কেটে গিয়ে গোটা মুখ জুড়ে আবারও ভর করে আষাঢ়ে মেঘ। সে হঠাৎই ছোট্ট শিশুদের মতো না খাওয়ার বায়না করে হাত পা ছড়িয়ে কাঁদতে বসে। প্রণয় চুপচাপ বসে সে ক্রন্দন দৃশ্য অবলোকন করে। অন্য কখনো হলে প্রণয়ের এই কান্নায় বুক ব্যথা হতো বুঝি, অস্থির হয়ে শুধাতো,
কি হয়েছে, কাঁদছো কেন? কষ্ট হচ্ছে? কিন্তু এই মুহূর্তে প্রণয়ের তেমনটা করতে মন চাইছে না। প্রণয় জানতো অনিন্দিতা বরাবর গম্ভীর, চাপা, প্রবল সহনশীল একজন, অথচ আজকের অনিন্দিতার রূপ তার কাছে ভিন্ন। এ যেন হুট করেই প্রণয়ের সামনে আহ্লাদী হয়ে উঠছে। তাই অনিন্দিতাকে আর থামায় না, আহ্লাদী নারীটিকে কাঁদতে দেয় শান্তিতে, আর নিজে চুপচাপ সামনে বসে দেখতে থাকে বছর 26-এর এক নারী মূর্তি বিছানায় হাত পা ছড়িয়ে হাঁ মুখে কাঁদছে। অনিন্দিতার কান্না থেমেছে ঘন্টা দেড়েক আগে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক। কাঁদতে কাঁদতে হিচকে উঠে যাওয়ায় প্রণয়ের হাতে থাকা নুডলস নিজেই গলদকরণ করে ফেলেছে। অনিন্দিতার কান্নাও বন্ধ হয়েছে সাথে সাথে। তারপর থেকে প্রণয়ের মুখে চোখে গাম্ভীর্য ফুটিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে, কোনো কথা বলছে না। অনিন্দিতা চোরা চোখেই সেই দৃশ্য দেখে যাচ্ছে চুপচাপ। কিন্তু প্রণয়ের চুপ করে বসে থাকাটা পছন্দ হচ্ছে না। অনিন্দিতা প্রণয়ের কোলের উপরে থাকা ল্যাপটপটা একটানে সরিয়ে প্রণয়ের কোলে মাথা রাখে। প্রণয় তবুও কথাবার্তা বলে না, চুপচাপ সামনের দিকে শক্ত মুখে তাকিয়ে রয়। অনিন্দিতা মিনমিন স্বরে বলে ওঠে, রাগ করেন কেন? আসুন গান শোনাই। কাল তো গান শোনাতে চাইলেন। প্রণয় ভাবাবেগ শূন্য হয়ে চেয়ে রয়। অনিন্দিতা নিজে থেকেই সুর ধরে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। অনিন্দিতা এর বেশি গাইবার সুযোগ পায় না। প্রণয় একদম চোখের পলকে আচমকা অনিন্দিতার শুষ্ক ওষ্ঠাধারে অধরের স্পর্শ ঘটায়। অনিন্দিতা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে প্রণয়ের বদ্ধ নেত্রপল্লবে। প্রিয় পুরুষের প্রথম ঘনিষ্ঠতার রেশ ধীরে ধীরে সমগ্র সত্তায় ছড়িয়ে যেতেই দৃষ্টির বিমূঢ়তা কেটে যায়। অচেনা আবেশে বুঝে আসে কমল লোচন। প্রণয় মিনিট পাঁচেকের মাথায় আবারও আগের মতো সোজা হয়ে বসে পড়ে। শির দ্বারা টান টান করে আবারও মুখমণ্ডলে বহাল রাখে পূর্ববৎ গাম্ভীর্য। অনিন্দিতা কাঙ্ক্ষিত স্পর্শ সরে যেতেই অক্ষিপত্র মেলে তাকায়। প্রণয়ের মুখে পুনশ্চ গাম্ভীর্যের ছাপ দেখে হতচকিত হয়ে শুধায়, আপনি আমাকে চুমু দিয়ে এমন গোমরা মুখে বসে আছেন প্রণয়? প্রণয় অনিন্দিতার দিকে বাঁকা চোখে তাকায়। নিষ্প্রিয় কণ্ঠস্বরে যেন কিছুই হয়নি এরূপ মুখভঙ্গি নিয়ে বিবৃত করে, আমি তোমার চুমু খাইনি। অনিন্দিতা হতবাক। সে কি জেগে জেগে স্বপ্ন দেখছিল? তবে ভাবনাটা মস্তিষ্কে পিংপং বলের মতো টিপটাপ আঘাত করতেই অনিন্দিতা সন্দেহী গলায় প্রশ্ন করে, তো এটা কি করলেন? প্রণয়ের হাত তখন অনিন্দিতার এলোকেশে আবদ্ধ। সে অনিন্দিতার দীর্ঘ কুন্তলের ভাঁজে আঙুল ডুবিয়ে দেয়। তুমিই তো প্রশ্ন করলে, কি সুখের তরে মানুষ ভালোবাসার মতো দুঃখের আশা করে, তাই সেই সুখের আভাস দিলাম তোমায়। ভালোবাসার মানুষের সামান্য আনন্দই সুখ, তার হাসি মানেই সুখ, তার দিকে তাকিয়ে থেকেই সুখ, তার হাতে হাত রেখে সুখ, তার প্রতিটা গভীরতম স্পর্শ মানেই সুখ। এই এত সুখ আছে বলেই দুঃখের ভীতিকে উপেক্ষা করে আমরা ভালোবাসি। অনিন্দিতা ভাবুক হয়ে শুধায়, যদি এত সুখই থাকে তবে কিসের দুঃখের ভীতি? প্রণয় অনিন্দিতার তীক্ষ্ণ নাকের ডগা দু আঙুলে টেনে প্রত্যুত্তর করে, প্রিয়কে হারাবার ভীতি, তার দু চোখে জল দেখবার ভীতি, তাকে কষ্টের হাহাকার করতে দেখার ভীতি, তাকে হারিয়ে বেঁচে থাকার ভীতি অনিন্দিতা। আর এই ভয়গুলো আমাকে তোমার কাছে যেতে দিত না, ভালোবাসতে দিত না। অনিন্দিতা কৌতূহলী হয়ে পুনরায় জিজ্ঞেস করে, তাহলে এখন সেসব ভীতি কেটে গেছে, এখন ভালোবাসলেন কি করে? প্রণয় অনিন্দিতার ললাট তটে ঠোঁট ছুঁয়ে জবাব দেয়, কারণ ভয়গুলো চোরাবালি পেরিয়ে আমি সুখগুলোর সন্ধান পেয়েছি। তোমাকে বুকের মধ্যেখানে জড়িয়ে রেখে এক অদ্ভুত সুখ অনুভব আমাকে গ্রাস করেছে অনিন্দিতা। বারবার মনে হয়েছে এই সুখটুকুর জন্য সব দুঃখ, সব ব্যথা উপেক্ষা করা যায়। তবে অনেকে আমি বলতে পারি না, কখনো পারবো না। তুমি কষ্ট পাচ্ছ জানি, কিন্তু অনি আমার মনের গোপন একটা ঘরে না হয় আজন্মকাল থেকে যাক। আমার প্রথম প্রণয় আমার ভাগ্যে না থাক, অন্তত মনে থাক। তুমি কি খুব কষ্ট পাবে? কথা দিচ্ছি, আমি আমার সাধ্যাতীত ভালোবাসবে তোমাকে, সবটুকু দিয়ে ভালো রাখবো,
শুধু তোমার পাশাপাশি অনিও না হয় থেকে যাক। কাকে কতটা ভালোবাসি এই হিসেব নিকেশ কষতেও যেও না কখনো। কেবল জানো, আমি কখনোই তোমাকে ঠকাবো না। তোমার ভাগের ভালোবাসে কখনো কারো ভাগ থাকবে না। অনিন্দিতা প্রণয়ের কোল থেকে মাথা তুলে উঠে বসে, একদম চোখে চোখ রেখে বলে ওঠে, আমি জানি আমি সে হিসেব করবও না কোনোদিন, বরং অনিন্দিতাকে ভুলে গেলে আমি কষ্ট পেতাম, আপনাকে পাষাণ মনে হতো। ভালোবাসা ভোলা তো অত সহজ নয় প্রণয়। ভালোবাসা ভোলাও যায় না। ভালোবাসা ভুলে গেলে সেই ভালোবাসা কখনো ভালোবাসা ছিলই না। আমি চাই আপনার মনে সবসময় আপনার উনি থেকে যাক, অনেকটা জায়গা জুড়েই থাক। আমি ওর পাশে একটু জায়গা পেলেই খুশি। তবুও আমার জন্য ওকে কোনো দিন ভুলবেন না। প্রণয় অনিন্দিতাকে হৃদমাজারে আগলে দেয়। দীর্ঘ কৃষ্ণকুন্তলের মাঝে নাক ডুবিয়ে স্বগতোক্তি করে, তুমি জানো আনন্দিতা, তুমি কি সত্যি সররিতর মতো সুন্দর? শুধু বাইরেই নয়, অন্তরেও। ভালোবাসি তোমাকে। তোমার আগেরটুকু তবু অনেকখানি। যতটা ভালোবাসলে তোমাকে হারাবার ভয়ে চোখ ভিজে আছে, তোমায় ফিরে পাবার সুখে শরীর অবশ্যই আছে, ঠিক ততটা। পূর্বাহ্নের অন্তিম পর্ব। তেজি ভানু পূব দিগন্ত থেকে সরে এসেছে মধ্য গগনে। সেই সাথে জ্বলে উঠেছে প্রখর তাপে। অনিন্দিতা এখন মোটামুটি সুস্থ। সেদিনের বৃষ্টি সেই দুর্যোগের পর কেটে গেছে দুটো দিন। এই দুদিন প্রণয় বাড়িতেই ছিল, কিন্তু কলেজে কাজের চাপ বেশি বলে আজকের দিনটা আর ছুটি নেওয়া যায়নি। অগত্যা প্রিন্সিপাল স্যারের জরুরি তলবে ছুটতে হয়েছে তাকে। অনিন্দিতা বাড়িতে একাই ছিল। বেশ কিছুদিন পর বাড়ির টুকটাক সব কাজ, গোছগাছ, রান্নাবান্না নিজের হাতে করতে তার আনন্দ হচ্ছিল। প্রণয় বাড়িতে থাকলে তো সেই শুয়ে বসে থাকা ছাড়া আর কোনো কাজ থাকে না হাতে। এইভাবে শুয়ে বসে কি ভালো লাগে? হাতের সব কাজ সেরে অনিন্দিতা জানস্পর্শী দিগল কেশরাশি চুড়ো খোপায় বেঁধে নেয়। শোবার ঘরে গিয়ে টুকটাক ঝাড়ামোছা করতে করতে প্রণয় ডায়েরিটা অনিন্দিতার চোখে পড়ে। একদম বইয়ের তাকে সবকটা বইয়ের নিচে চাপা পড়ে থাকা ডায়েরিটা দেখে অনিন্দিতার বুঝতে বাকি থাকে না কাজটা প্রণয়ের। অনিন্দিতা জানে সে কষ্ট পাবে ভেবেই প্রণয় গোপনে রেখেছে ডায়েরিটা। তবুও কি ভেবে জানো, অনিন্দিতা ডায়েরির প্রতি এক অমুক আকর্ষণ অনুভব করে। ফলস্বরূপ দক্ষিণী বাতায়ন খুলে যায়। মৃদু সমীরণে কেঁপে ওঠে হালকা রঙিন পর্দা। অনিন্দিতার কপাল বেয়ে বেড়ে আসা ক্ষুদ্র কেশপুঞ্জ। অনিন্দিতা জানলার সামনে একটা চেয়ার টেনে বসে। ডায়েরির বেশ কিছু পাতা উল্টে পৌঁছে যায় প্রণয় অনিন্দিতার সাজেক যাত্রার পর্বে। তারপর ডুব দেয় অতীত। অনিন্দিতার প্রণয়ের বিয়ে তখন দুদিন মাত্র বাকি। সাজেকের আকাশ তখন রৌদ্রময়, বৃষ্টির চিহ্ন মাত্র নেই। তাদের রিসর্টের বারান্দায় দাঁড়িয়ে মেঘমালিকাদের উঠতে দেখা যায়। তারা উপরে আর নিচে মেঘ ভেসে যায়। সেই দৃশ্য দেখে অনিন্দিতা মুগ্ধ চোখে চেয়ে রয়, আর প্রণয়ের দৃষ্টির সকল মুগ্ধতা গিয়ে ভিড় করে ওর মাঝে। অনিন্দিতাকে প্রণয় পাহাড়ে এনেছিল বৃষ্টি দেখাতে, অথচ এখানে এসে থেকে একটা দিনেও বৃষ্টির দেখা পাওয়া যায়নি। যেন বৃষ্টি কন্যাদের সাথে তাদের আজন্ম বৈরী। অবশ্য তাতে মেয়েটার কোনো আক্ষেপ নেই। ওই যে অনিন্দিতা অল্পতেই খুশি, বেশি কিছু চাহিদা ওর নেই। এই যে পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে, মেঘ কন্যাদের ছুঁয়ে যাচ্ছে, এতেই মেয়েটা এত খুশি যে বিলাসী বৃষ্টিকেই ভুলে গেছে। তাদের বিয়ের আয়োজন করা হয়েছে রুইলুই পাড়ায়। লাল সাদা নানা ফুলে ফুটে আছে পুরো রুইলুই পাহাড়ায়। এসবের মধ্যেই শুভ্র মেঘের শাড়ি, এ যেন এক মোহনীয় দৃশ্য। চৌম্বকীয় এই আবেশীয় পরিবেশ কখনো ভুলে যাওয়ার নয়। তাই জীবনের সর্বাপেক্ষা স্মরণীয় দিনটিকেও এই ভুলতে পারা যাবে না রকমের স্থানটিতেই অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রণয়। অনিন্দিতার বিয়ে কোথায় হচ্ছে তা দেখতে চাওয়ায় বিকেলের দিকে ওকে সাথে নিয়ে রিসোর্ট থেকে রুইলুই পাড়ার দিকে হাঁটা দিল সে, সঙ্গে ট্যুর গাইড। পাহাড় মানেই বিচিত্র সৌন্দর্য। সাজেক যেন তার জ্বলন্ত উদাহরণ। এক এক বেলায় এক এক সাজে মেতে থাকে প্রকৃতি, আর প্রতিবারই দেখেই নতুন করে মুগ্ধ হতে হয়, মুগ্ধ নয়নে চমকে তাকাতে হয়। পথের মাঝে পাহাড়ি এক ছোট্ট মেয়েকে দেখতে পেয়ে প্রণয়রা চলার গতি রোধ করে ফেলল। পাহাড়ি পোশাকে গলায় একটা বাঁশের ঝুড়ি ঝুলিয়ে তাতে কতগুলো মাটির ভাঁড় আর একটা বড় মাপের ফ্লাস্ক নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি।
বয়স খুব বেশি হলে 13 কি 14 হবে। ওদের দেখে সে তার পাহাড়ি ভাষায় কি যেন বলে। ট্যুর গাইড অর্থ উদ্ধার করে দিয়ে বলে ওঠে, স্যার, চা খাবেন কিনা জিজ্ঞাসা করেছে। প্রণয় অনিন্দিতার দিকে তাকাতেই ও মিষ্টি হেসে সম্মতি জানায়। অতঃপর 3টে চায়ের ভার ক্রয় করে পুনরায় হাঁটা শুরু করে সামনের দিকে। চারিদিকে এত সৌন্দর্যের ভিড়ে চোখে ধাঁধা লেগে যায়। চায়ের কাপে চুমুক দিতে দিতে নিজেকে হারিয়ে ফেলছে তারা। মুগ্ধতার রেশ তাদের দুজনেরই সমস্ত সত্তায় ছড়িয়ে আছে। প্রকৃতি এত অপার সৌন্দর্যে আচ্ছাদিত আগে কখনো মনে হয়নি তো। প্রকৃতির সান্নিধ্যে না এলে বোধ করি এই অনুভূতি হওয়া সম্ভব নয়। হঠাৎ ডাক ট্যুর গাইডের। স্যার, হেলিপ্যাডে উঠি। সন্ধ্যা রাতের দৃশ্য বড়ই চমৎকার। তাছাড়া আজ তো পূর্ণিমা রাত, সোনায় সোহাগা। ট্যুর গাইডের প্রস্তাবে অনিন্দিতা লাফিয়ে উঠল প্রায়। এত আনন্দ পাবার মতো সম্ভবত কিছু হয়নি। তবুও অনিন্দিতার আনন্দিত মুখখানি দেখে প্রণয়ের অন্তরাত্মা জুড়িয়ে গেল প্রশান্তিময় সমীরণে। সে অনিন্দিতার হাত ধরে ট্যুর গাইডকে জবাব দিল, ও তাই তো, চলুন তাহলে। এরপর হেলিপ্যাডে উঠল তারা। আরো লোকজন আছে সেখানে, অন্য প্রেমিক যুগলও আছে। যুগলবন্দি কয়েকজনকে দেখল, বাচ্চারা হইহুল্লোড় করছে। তারপরও নির্জন নিরিবিলি। পাহাড় ঘুমায়, চাঁদ যেন তার ব্যক্তিগত প্রহরী, পাহারা দিচ্ছে। রুইলুই পাড়ায় আলো ও সুরের খেলা চলছে। এখানেও দলছুট তরুণদের কণ্ঠ ভাসে রোমান্টিক গানে। আনমনেই প্রণয় কিছু কিছু অংশে কণ্ঠ মেলালো। আজ দেখার কেউ নেই, আছে প্রফেসর না, সেও তরুণ, সে দলছুট। প্রণয় এদিক ওদিক তাকিয়ে তাদের সঙ্গে শুরু করলো। গান ফুরালে অনিন্দিতা অবাক হয়ে প্রশ্ন করে, তুমি গান গাইতে জানো? আমাকে তো কখনো বলনি প্রণয়, কেন বলনি? প্রণয় সন্ধ্যার আলো আধারিতে অনিন্দিতার দিকে তাকায়। মেয়েটাকে সাজের আলোয় কি অদ্ভুত সুন্দর লাগছে। বরাবরের মতো উন্মুক্ত কেশরাজি পাহাড়ি হাওয়ায় উড়ে যাচ্ছে। সে আবারও ওই ছোট্ট মেয়েটাকে দেখে মুগ্ধ হলো। দৃষ্টির মুগ্ধতার রেশ মিশে গেল কণ্ঠেও। মুগ্ধ কণ্ঠে জানালো, গাইতে জানি অনি, কিন্তু এখন তো আর গাই না। তাই জানানোর কথা মাথায় আসেনি। আর যদি দেখি গাইতে ইচ্ছে হলো বলেই গাইলাম। অনিন্দিতা রুষ্ট কণ্ঠে স্বগতোক্তি করে, কেন গাও না এখন? তুমি কত ভালো গান গাও জানো? এত ভালো গান গাওয়া মানুষ আমাকে আমার রাম গরুরের ছানার মতো মুখ করে পড়াতে আসতো। শিল্পী মানুষের এত কঠোরতা কি করে আসে বলো তো? প্রণয় হেসে ফেলে। অনিন্দিতার গাল টেনে উত্তর দেয়, 28 বছর বয়সে বাবার টাকা চলতে হয়, চাকরি পাওয়া যায় না, বাবা খরচ দিতে চায় না। এমন পরিস্থিতিতে আর শিল্পী সত্তাটা কাজ করে না অনেক। তখন শৈল্পিক মানসিকতাটুকু বাস্তবতার চাকায় পিষে যায়। তাই শিল্পীও রামগরুর ছানার মতো মুখ নিয়ে ঘুরে বেড়ায়। এখন তো সেসব পরিস্থিতি নেই, এখন গাও না কেন তবে? প্রণয় অনিন্দিতার কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে প্রত্যুত্তর করে, এখন বড় হয়ে গেছি না। তাছাড়া কত স্টুডেন্ট আমার ঈশ্বরগঞ্জ ময়মনসিংহে। এই বয়সে ছাত্রছাত্রীদের সামনে হেরে গলে গান গাইতে আমার কেমন লজ্জা লাগে, তাই আর গাই না। প্রণয়ের কথায় অনিন্দিতা এবার হেসে ফেলল। ডান হাতে প্রণয়ের গোছানো চুলগুলো এলোমেলো করে দিতে দিতে বলে ওঠে, এখন থেকে আমার সামনে গান গাইবে, রোজ রাতে আমায় গান শোনাবে, আমি তোমার বুকে মাথা রেখে শুনবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাদের কথাবার্তার মাঝেই রাত নামে। রাতে পুরো রুইলুই পাড়া জেগে ওঠে। হ্যালিপ্যাডে তরুণ তরুণী এবং পর্যটকদের জীবন্ত আড্ডা। উদ্যমী তরুণদের সুর মায়া সৃষ্টি করে পাহাড়ে। জ্যোৎস্না রাতে চাঁদ সামনে বা পেছনে রেখে ছবি তোলার মজাটাই আলাদা। সেজন্য প্রণয় আর অনিন্দিতা একসাথে বেশ কয়েকটা সেলফি তুলে নেয়। লুসাইয়া সাজেকের বিভিন্ন পাহাড়ের ভাঁজে ভাঁজে মিটিমিটি আলো। ঘোরাঘুরি করে বিয়ের ভেন্যু দেখে নিয়ে অনিন্দিতাকে নিয়ে আবারও রিসর্টের পথে হাঁটা দিল প্রণয়। ফিরতি পথে জিজ্ঞেস করলো, বিয়ের ভ্যানু তোমার পছন্দ হয়েছে? অনিন্দিতা আহ্লাদি হয়ে প্রণয়ের এক হাত নিজের দুহাতে আঁকড়ে ধরে উত্তর দেয়। প্রচণ্ড। পরবর্তী পৃষ্ঠায় যাবার আগেই কলিং বেল বাজার শব্দ আসে। প্রণয় বোধহয় আজ চাবি ফেলে গেছে। অনিন্দিতা দ্রুত ডায়েরিটা আগের মতো যেভাবে ছিল সেভাবে রেখেই দৌড় লাগায় দরজা খুলতে। দরজা খুলতেই প্রণয়ের ক্লান্ত মুখখানি দেখে মন ভার হয়ে আসে। প্রণয় ঘরে এসে বসলে তাকে জল দিয়ে তার পাশে বসে জিজ্ঞেস করে, অনেক কাজের চাপ ছিল আজ। প্রণয় এক চুমকে পুরো জলের গ্লাস ফাঁকা করে জবাব দেয়, হ্যাঁ, 5 দিন পর গেলাম।
অনেক কাজ পেন্ডিং ছিল, আজ সব শেষ করে ফিরেছে। তোমার অসুস্থতার জন্য প্রিন্সিপাল স্যারও তেমন কিছু বলেননি। ফ্রেশ হন, খাবার দিচ্ছি ডাইনিংয়ে। আসুন দ্রুত। দুপুরের খাবারের পর্ব মিটলে অনিন্দিতা থালা বাসন পরিষ্কার করে রুমে গিয়ে দেখে প্রণয় কি যেন করছে ল্যাপটপে। অনিন্দিতা কাজের অসুবিধা হবে ভেবে একটা বই হাতে নিয়ে বারান্দার দিকে যেতে নেয়। প্রণয়ের গম্ভীর কণ্ঠ কানে আসে। তুমি আবার চুরুকপা করছো? বারণ করেছি না? অনিন্দিতা প্রণয়ের দিকে ফিরে অপরাধী নয়নে তাকায়। জোরপূর্বক হাসার প্রয়াস করে জবাব দেয়, আপনি তো ছিলেন না। বেনি গাঁথবে কে? আর কাজ করছিলাম তো, খোলা চুলে গরম লাগে জন্য বেঁধেছি, সরি। প্রণয় পূর্ববৎ গম্ভীর হয়েই কাছে ডাকে। অনিন্দিতা মাথা নেড়ে বলে, এখন কাজ করুন, পরে না হয়। কথা ফুরোবার আগেই প্রণয় কোল থেকে ল্যাপটপটা নামিয়ে রেখে শক্ত কণ্ঠে বলে ওঠে, আমার কাজ শেষ, এসো দ্রুত তেল দিয়ে দিই একটু। তেলের বোতল, চিরুনি আর রাবার ব্যান্ডটা নিয়ে এসো। অনিন্দিতার কথা বাড়ায় না। প্রণয়ের কথা মতো সবকিছু এনে তার সামনে বসে প্রণয় খুব যত্ন করে তেল লাগিয়ে দেয় অনিন্দিতার চুলের ভাঁজে। অনিন্দিতার শান্তিতে চোখ বুঝে আসে। মায়ের পর এত যত্ন তো তার চুলের জন্য কেউ করেনি। প্রণয় অনিন্দিতার দীর্ঘল কেশে বেনি গেঁথে বেনির ডগায় রাবার ব্যান্ড পেঁচিয়ে দেয়। তারপর গম্ভীর হয়ে থাকা কণ্ঠে বিবৃত করে, এই তো, এবার ঠিক আছে, আমার বেনি কিশোরী। অনিন্দিতা হেসে ফেলে। প্রণয়ের পানে ফিরে হাসি মুখে প্রশ্ন করে, কিশোরী আছি? আমি কি এখন কিশোরী আছি? আমি তো তরুণী। প্রণয়ের জেদি কণ্ঠ। হোক, আমার কাছে বেনি কিশোরী নামটা সুন্দর হয়নি? অনিন্দিতা প্রণয়ের শিশুসুলভ আচরণে হাসি মুখে পুনশ্চ স্বগতোক্তি করে। খুব সুন্দর। তারপর কি ভেবে যেন বলে ওঠে, একটা গান শোনান না প্রণয়। প্রণয় অনিন্দিতার আবদারে চমকে তাকায়। বিস্মিত হয়ে শুধায়, তুমি কি করে জানলে আমি গান গাইতে জানি? অনিন্দিতা ঘাবড়ে যায়। ঘাবড়ানো কণ্ঠে পরিস্থিতি সামলে নিতে বলে বসে, গান তো সবাই টুকটাক গাইতে জানে, এতে জানা না জানার কি আছে? আমি গাইতে জানি শুনে সেদিন অত উচ্ছ্বসিত হলেন যে আমি ভাবলাম আপনিও হয়তো জানেন, তাই। মিথ্যা বলতে তুমি পারো না অনিন্দিতা, ডায়েরিটা আবারও পড়েছ তাই না? অনিন্দিতা অপরাধীর দৃষ্টি মেলে যায়। কি জবাব দেবে ভেবে না পেয়ে নিশ্চুপ বসে দেয়। প্রণয় আবার বলে ওঠে, পড়েছ ভালো কথা, খুব কৌতূহল হলে পড়ো, সমস্যা নেই। আমি এখন তোমার কাছে খোলা বইয়ের মতোই, কিন্তু ডায়েরি পড়ে যদি আরেকবার কেঁদেছ, যদি তোমার চোখে জল দেখে, তাহলে তোমার খবর আছে বলে রাখলাম। তুমি কাঁদবে না, তোমার কান্না আমার সহ্য হয় না, মনে হয় তোমার কে মরে যাচ্ছে। অনিন্দিতা কোনো কথা বলে না। আচমকা প্রণয়ের বুকে মুখ গুজে তার পিঠ আঁকড়ে ধরে শক্ত হাতে কম্পিত কণ্ঠে ব্যক্ত করে, আমি কাঁদবো না, আপনি এসব কথা বলবেন না, আমার কষ্ট হয়। প্রণয় অনিন্দিতার মাথায় হাত বোলায়। আশকারা মাখানো কণ্ঠে প্রকাশ করে প্রিয় কিছু শব্দ। আমি তোমাকে ভালোবাসি। অনিন্দিতা বুকে মুখ গুজিয়ে উত্তর দেয়। আমিও ভালোবাসি। তারপর কিছুক্ষণ কেটে যায় ওভাবেই, নীরবে নিস্তব্ধতায়। হঠাৎ প্রণয়ের কণ্ঠে বহুদিন পরে সুর বাজে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। অনিন্দিতা গানের প্রতিটি শব্দে প্রণয়ের মনে তার জন্য গচ্ছিত অনুভূতির গাঢ়ত্ব অনুভব করে। একটুখানি ভালোবাসা চেয়ে তার এই প্রণয় পুরুষের এক পৃথিবী ভালোবাসার অধিকারিণী হওয়ার আনন্দে সুখ সুখ যাতনায় ছেয়ে যায় তার সমস্ত নারী সত্তা। প্রণয়ের বক্ষে মাথা রেখে তার বক্ষস্পন্দন শুনতে শুনতেই নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী নারীর আখ্যা দিয়ে ফেলে সে। আর ওই অতি কাঙ্ক্ষিত মুহূর্তের সাক্ষী হতেই বিনা পূর্বাভাসে আচমকা রৌদ্র ঝলমলে নীলাম্বর বেয়ে ঝরে পড়ে এক পশলায় মেঘরাজ্যের ক্রন্দন। পৃথিবীবাসী এই কান্নার নামকরণ করে বৃষ্টি। চৈত্রের খাঁ খাঁ রৌদ্দুরে ঝরে পড়া অসময় বৃষ্টি। কালকের হঠাৎ বৃষ্টির পর আজকের প্রকৃতি আবারও রৌদ্রোজ্জ্বল। প্রণয় সকাল সকাল বেরিয়ে গেছে। ফিরতে ফিরতে সে মধ্য দুপুর। অনিন্দিতা হাতের সব কাজ সেরে আবারও প্রণয়ের ডায়েরিটা হাতে বসে পড়ে। পৃষ্ঠা উল্টাতেই চোখের সামনে ভেসে ওঠে প্রণয়ের হাতে গোটা গোটা লেখা অক্ষরগুলো। অতীত। কাল প্রণয় আর অনিন্দিতার বিয়ে। আর জীবনের সবচেয়ে
তার জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত, যাকে এত বেশি ভালোবেসেছে, যার কাছে ভালোবাসা শিখেছে, তার সাথে সারাটা জীবনের জন্য এক হয়ে যাবে ভাবতেই সারা শরীর শিরশিরে উঠেছে। প্রিয়জনকে নিজের করে পাওয়ার অনুভূতি এত সুন্দর হয় তা জানা ছিল না। বিয়ে হয়ে গেলে পরশুই তাদের ময়মনসিংহে ব্যাক করার কথা, অথচ আজও সাজেকের আকাশ রোদ ঝলমলে, ভেসে বেড়ানো পেঁজা পেঁজা মেঘের বর্ণ তখনও শুভ্র। এই এত এত জমে থাকা মেঘ থেকে কিছু মেঘ কি বৃষ্টি হয়ে নেমে যেতে পারে না সমতলে? কে জানে, বৃষ্টি বিলাসীকে যে বৃষ্টি দেখাতে পারছে না, এ দুঃখ কি মেঘকন্যারা বোঝে না? আশ্চর্য। শুভ্র অবতারের বৈরিতায় প্রণয়ের মনক্ষুণ্ণ হলো। সে বিরক্তি নিয়ে পুরোটা সকাল বৃষ্টির জন্য অপেক্ষা করে গেল। চাতক যেভাবে জলের জন্য অপেক্ষা করে, ঠিক সেভাবে। তবে তার বিরক্তি আর ভগ্ন হৃদয়কে অক্ষুণ্ণ রেখে বৃষ্টিটা ঝরল না। অগত্যা প্রণয় সিদ্ধান্ত নিল বৃষ্টি না হোক, তার অনিনা হয় পাহাড়ি ঝর্ণাতেই ভিজুক, দুধের স্বাদ না হয় গলেই মিটুক। সেই মতো ট্যুর গাইডকে বলল। আশেপাশের সবচেয়ে কাছের ঝর্ণা কোনটা? ট্যুর গাইড খানিক ভেবে জবাব দিল, কমলক ঝর্ণা স্যার। চলো তবে, আজ সেখানে যাব। খুব বেশিক্ষণ ট্রেকিং করতে হবে। সে জবাবে জানালো। না স্যার, 2-2.5 ঘন্টা মতো লাগবে। প্রণয় সয় জানিয়ে অনিন্দিতার কাছে গেল। সে তখন মা বাবাদের সাথে গল্পে মাতোয়ারা। প্রণয়ের ঝর্ণায় যাবার প্রস্তাবে বরাবরের মতো খুশিতে ঝুমঝুমি উঠল। বাবা মায়েরা ওর খুশিতে খুশি হলো খুব। মেয়েটা এমন, বড্ড আদরে। মা বাবাদের সাথে যাবার কথা বললেও তারা রাজি হলো না। অতঃপর প্রণয় আর অনিন্দিতা বেরিয়ে পড়ল কমলক ঝর্ণার উদ্দেশ্যে। পথে যেতে যেতেই ট্যুর গাইডের কাছে শুনছিল গন্তব্য স্থানের বিবরণ। সাজেক ভ্যালির অন্যতম একটি রোমাঞ্চকর স্থান এই কমলক ঝর্ণা। এর স্থানীয় নাম পিদামতৈষা ঝর্ণা বা সিকামতৈষা। এটা সাজেকের একমাত্র নিজস্ব ঝর্ণা, যা সাজেকের বুকেই লুকানো। এই ঝর্ণাকে বলা হয় সাজেকের লুকানো রত্ন। সুন্দর ঝিরিপথ বেয়ে খুব সাবধানে চলতে হয়। বৃষ্টি বাদলের সময় ঝিরিপথ পিচ্ছিল হয়, বিপদ আপদও ঘটে সচরাচর। এই যে এখন আমরা সেখানে যাচ্ছি। মাঝে মাঝে মনে হবে আপনি ঠিক পথেই চলেছেন তো। তারপর বিশাল এক ঝিরিপথ। আবার মনে হতে পারে আদৌ কি এই পথে কোনো ঝর্ণা আছে। এরপরে যদি পাই এর মতো একটা টেল বেয়ে নিচে নামতে হবে। সামনে পড়বে হামহাম এর মতো জিরিপথটিও অসম্ভব সুন্দর। অ্যাডভেঞ্চার রাস্তাটি বর্ষার সময় খুব পিচ্ছিল থাকে, তাই খেয়াল রাখতে হয় চলার সময়। জিরিপথ আর বুনো রাস্তা দিয়ে 80-85 ডিগ্রি খাড়া পাহাড় বেয়ে নামতে হয় আর উঠতে হবে অনেকখানি। এইভাবে আরও কিছুক্ষণ ট্রেক করার পর পৌঁছে যাবা ঝর্ণার কাছে। ঝর্ণার কাছে যেতে যেতে ঝর্ণার গল্প শুনছিল ওরা। ওদের গাইড আগে আগে গাছের ডালপালা কেটে ওদের জন্য চলার পথ সহজ করে দিচ্ছিল। পাহাড়ি রাস্তার এই বুনো সৌন্দর্য দেখতে দেখতে তারা প্রায় ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে গেল ঝর্ণার কাছে। ভার্সিটি লাইফে প্রণয়ের বন্ধুদের সাথে মিলে প্রায় পাহাড় কিংবা সমুদ্রের ট্যুর দেওয়ার অভ্যেস ছিল, বাবার টাকার শ্রাদ্ধ করা আর কি। তাই পাহাড়ে ট্রেকিং এর অল্প বিস্তর অভিজ্ঞতা ওর ছিল। কিন্তু অনিন্দিতার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। মেয়েটা এমনিতেই রোগা, তার উপর কখনো পাহাড়ে ট্রেকিং এর অভিজ্ঞতা না থাকায় ঝর্ণা অব্দি পৌঁছতে তার রীতিমতো হাঁপ ধরে গেছে। ঝর্ণার কাছাকাছি পৌঁছে অনিন্দিতা দু হাঁটুতে ভর করে দাঁড়িয়ে হাঁপানো স্বরে প্রণয়কে বলে ওঠে, প্রফেসর, though it was too much tough, it was adventure. I have enjoyed this. Thank you. প্রণয় অনিন্দিতার ভাষ্যে সপ্রতিভ হাসল। ঝর্ণার কাছে দাঁড়িয়ে দেখলেও একদম মানব শূন্য। যদিও ট্রেকিং এর সময় পথে কোনো জনমানবের দেখা মেলেনি। কোলাহলমুক্ত ঝর্ণার প্রাঙ্গণে দাঁড়িয়ে প্রণয়ের সত্যি সত্যি মনে হলো কমলক ঝর্ণা সাজেকের লুকানো রত্ন। ঋতুর হিসেবে এখন গ্রীষ্ম। বর্ষায় এখানে বেশ অনেকখানি জল হয়, তবে এখন অতটা নেই। প্রণয়ের অনিন্দিতা গিয়ে ঝর্ণার নিচে দাঁড়ালো। ঝর্ণার পরিষ্কার শীতল জল মুহূর্তে ওদের সব ক্লান্তি অবসাদ মিটিয়ে দিল। তনুমনে ছেয়ে গেল প্রশান্তির বাতাবরণ।
কোনো মানুষ না থাকায় পুরোপুরি নিজেদের মতো করে পেলেও সবকিছু। অনিন্দিতা তো ঝর্ণার জল নিয়ে খেলতে আরম্ভ করে দিল। দুহাতে মুঠোয় জল ধরে একবার নিজের মুখে ছিটিয়ে দিচ্ছে, তো আর একবার ছুঁড়ে দিচ্ছে প্রণয়ের দিকে। তারপরেই বিশাল কোনো হাসির কাণ্ড ঘটে গেছে, এমনভাবে খিলখিলি হেসে উঠছে। প্রণয় সবটাই মুগ্ধ হয়ে দেখছে। এত মুগ্ধতা এই মেয়েটার মাঝে, ইস! অথচ প্রণয় তখনও জানতো না আজই এই মুগ্ধতার অন্তিম পর্ব। এরপর আর কখনো কোনো অবস্থায় এই মুগ্ধতায় ঘেরা মেয়েটার হাসি, চঞ্চলতা দেখে সে মুগ্ধ হওয়ার সুযোগ পাবে না। বিধাতা তাকে আর সেই সুযোগ দেবে না। ইচ্ছে মতো জলে ভিজে ঝাপাঝাপির পর এবার আসে ফেরার পালা। প্রণয় অনিন্দিতার হাত ধরে কিছুটা সামনে এগোতেই অনিন্দিতা দূর আকাশে ভেসে থাকা মেঘপুঞ্জের দিকে ইশারা করে বলে, দেখো প্রণয়, মেঘেদের রং বদলাচ্ছে, বৃষ্টি হবে। আমরা আর কিছুক্ষণ থাকি। পাহাড়ের কোল ঘেঁষে ঝর্ণার এত কাছে দাঁড়িয়ে বৃষ্টি না ছুঁয়ে চলে যাব। মেয়েটা এত মিষ্টি করে বলল, প্রণয় আর ওকে না করতে পারলো না। ট্যুর গাইড যদিও সতর্ক করলো, তাকে জানালো বৃষ্টির জন্য ঝর্ণার কাছে অপেক্ষা করা ঠিক হবে না, ঝিরিপথ বন্ধ হয়ে গেলে রিসর্টে ফেরা যাবে না। কিন্তু প্রণয় শুনল না। অনিন্দিতার ছোট ছোট চাওয়াগুলো তার কাছে ভীষণ বিশেষ। সেই বিশেষ এক আবদার পূরণে সে একটু ঝুঁকে নিতে রাজি হলো। পরিকল্পনা করলো, পথ যেহেতু বন্ধ হয়ে যায়, 2 ঘন্টার বেশি সময় বৃষ্টি হলে তারা মিনিট বিশেকের বৃষ্টিতে ভিজে যদি ফিরে যায়, তবুও ঘন্টা 2 মাঝে পৌঁছে যাবে। বৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথে জল জমে বন্ধ হওয়ার আগেই ট্যুর গাইড অসহায় মুখে তার কথা মেনে নিল। কিন্তু পাহাড়ি পথ সম্পর্কে চূড়ান্ত অনভিজ্ঞ প্রণয় বুঝল না এই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত ছিল। বৃষ্টি এলো ঠিক মিনিট 10 বাদেই। পাহাড়ের এত উপরে মেঘ সরতে সময় লাগে না। অনিন্দিতা 2 হাত মেলে বৃষ্টিতে ভিজে গেল। বৃষ্টির প্রতিটি বিন্দু তার প্রিয় নারীটিকে তার চোখে করে তুলল আরো আকর্ষণীয়। অনিন্দিতার হাসি মুখটার দিকে তাকিয়ে প্রণয়ের মনে হলো এত মিষ্টি করে হাসা আর কারো পক্ষে সম্ভব না। অথচ প্রণয় তখনও জানতো না এটাই অনিন্দিতার শেষ হাসি। ওই মুখে হাসির ঝলক আর কখনো দেখা যাবে না। বরং সে তখনও আশা করেছিল জীবনে এই হাসি মুখটাই দেখে যাবার। ভাগ্য এত নিষ্ঠুর। বৃষ্টিতে ভিজে ওরা এবার ফিরতি পথ ধরল। ঝর্ণায় আসার সময় তারা কেবল পাহাড়ে ঝিরিপথ বেয়ে নেমেছে। এবার সেই পথে ওঠার পালা। অদ্ভুত বিষয় হলো, যাতায়াতের সময় হিসেবটা ঠিকমতো কষে নিলেও পথের হিসেবটা কষতে ভুল করেছে। পাহাড় বেয়ে নামা আর ওঠা বোধহয় দুটো ভিন্ন মেরুর বস্তু। অভিকর্ষ ত্বরণের সান্নিধ্যে যে পথ 2 ঘন্টায় অতিক্রম করা সম্ভব, মধ্যাকর্ষের বিরুদ্ধে সে পথ শুষ্ক মরশুমে অতিক্রম যে খুব কঠিন হবে তা বলা বাহুল্য। সেখানে বৃষ্টিতে ভেজে পিচ্ছিল পথ পেরোনোর কি পরিমাণ ভয়াবহ হতে পারে তা প্রণয় বুঝতে পারল, তবে বড্ড দেরিতে। কাল বিয়ে, আর এখানে বৃষ্টিতে আটকে গেলে কিভাবে ব্যাক করবে তার কোনো ঠিক নেই। অগত্যা ঝুঁকি নিয়ে অনিন্দিতার হাত শক্ত করে ধরে তারা উপরের দিকে উঠতে লাগলো। বৃষ্টিতে পাহাড়িয়া এঁটেল মাটির রাস্তা পিচ্ছিল হয়ে আছে বিশ্রীভাবে, পা দিলেই পা ফসকে যাবে। প্রণয় তবু অনিন্দিতার হাত ছাড়ল না। হাতে থাকা লাঠিতে ভর করে ট্যুর গাইডের সাহায্যে খুব কষ্টে বেশ কিছুটা পথ ওঠার পর বৃষ্টির গতি বেড়ে গেল। বৃষ্টির দাপটে চোখ মেলে রাখা দায়। অগত্যা তাদেরকে থামতে হলো সেখানেই। প্রণয় বুঝে পেল না সকাল থেকে এই বৃষ্টির জন্য কত অপেক্ষা। কই তখন তো বৃষ্টির দেখা মিলল না। অথচ চকচকে আকাশ দেখে যখন ঝর্ণা দেখতে এলো, তখন এমন একটা বৃষ্টি ঝরে পরিস্থিতি এতটা ক্রিটিক্যাল কেন করে দিল? আশ্চর্য। ওরা যেখানে বিপদ থেকে বাঁচতে থামলেও বিপদ বোধহয় ওদের ছাড়বে না ঠিক করে রেখেছিল। সে ঝুম বৃষ্টিতে বৃষ্টিনন্দা অনিন্দিতা চারিদিকে ঘুরে ফিরে বৃষ্টিতে ভিজছিল। ট্যুর গাইড সহ প্রণয় বারবার নিষেধ করেও ওকে থামাতে পারেনি। বৃষ্টি হলেই মেয়েটা এত পাগল পাগল হয়ে যায়, দিকবিদিক জ্ঞান থাকে না যেন। থামাতে না পেরে প্রণয় চোখে চোখ রাখে যেন কোনো অঘটন না ঘটে। কিন্তু যা ঘটার তা তো ঘটবেই। এজন্যই হয়তো ট্যুর গাইডের সাথে কথা বলার সময় কোনো ফাঁকে অনিন্দিতা পাহাড়ি এক বনফুল দেখে পাহাড়ের একদম কিনারে গিয়ে দাঁড়িয়েছিল। বোঝেনি লতানো গাছের ছোট ছোট বেগুনি রঙের ফুল তুলতে গিয়ে গাছের ডালে টান দেয় ও। ট্যুর গাইড খেয়াল করে প্রণয়কে
সে কথা জানাতেই সে পিছু ফিরে অনিন্দিতার দিকে এগোতে নেয়, কিন্তু তার আগেই গাছের ডালে থাকা কোনো বিষাক্ত পতঙ্গ হুল ফোটায় অনিন্দিতার ফর্সা কোমল হাতে। অনিন্দিতা ব্যথায় কুকড়ে উঠে সরে যেতে চায়, তবে পারে না। পাহাড়ের কিনারায় পা পিছলে নিচের দিকে পড়ে যায়। প্রণয় ছুটে যায় সেদিকে। অনিন্দিতা তখন পুরোপুরি নিচে পড়ে যায়নি। পাহাড়ের কিনারে বেড়ে ওঠা ছোট্ট একখানি কাষ্ঠগুল্ম দুহাতে আঁকড়ে ঝুলে আছে। নিচে শুধু কালচে সবুজ গাছ ছাড়া কিছুই দেখার নেই। বুঝতে বাকি থাকে না এখান থেকে পড়লে পরিণাম সাক্ষাৎ মৃত্যু। প্রণয়ের মাথা কাজ করে না, সবকিছু গুলিয়ে আসে। সে মাটিতে লুটিয়ে পড়ে আচমকা অনিন্দিতার দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু তার হাত অনিন্দিতা অবধি পৌঁছয় না। টুরগাইড আশেপাশে শক্তপোক্ত কোনো লতানো গাছপালার খোঁজ করে। প্রণয় স্পষ্ট দেখতে পায় অনিন্দিতার চোখ ছলছল। বৃষ্টির জল ছাপিয়ে ওর চোখের জল তার কাছে ক্রমে স্পষ্ট হয়ে ওঠে। প্রণয় ওকে বোঝায়, ও এখানে দৌড়ে নিয়ে আসবে। অনি নার্ভাস হবে না, ও এক্ষুনি দৌড়ে নিয়ে আসবে। তোর কিচ্ছু হতে দেবো না আমি, তুমি ঠিক থাকবে। কিন্তু অনিন্দিতা হয়তো বুঝতে পারে প্রণয়ের মিথ্যে ভাষ্য। ওর ফ্যাকাশে মুখ দেখে সেও বুঝতে পারে প্রণয় অপ্রাসঙ্গিক সান্ত্বনা শোনাচ্ছে। এই বৃষ্টিতে আশেপাশে যদি কোনো লতানো গুল্ম থেকেও থাকে তবুও তা খুঁজে পাওয়া দেয়, কারণ বৃষ্টির তোর বাড়ছে, গাছপালা অস্পষ্ট লাগছে। অভিজ্ঞ চোখেও এখানে ধাঁধা লেগে যাবে। আর দড়ির হদিশ না পাওয়া গেলে ঠিক কি হতে পারে, প্রণয় সেই সম্ভাব্য ঘটনার কথা মস্তিষ্কে আসতেই ভয় কেঁপে উঠল। পাহাড়ের কিনারে আরেকটু এগিয়ে অনিন্দিতার হাতটা আঁকড়ে নেবার চেষ্টা করল, কিন্তু হলো না। অনিন্দিতার দিকে তাকিয়ে এবার সে দেখল মেয়েটা হাসছে। তার বুকটা ধক করে উঠল। প্রণয় আরেকটু মনোযোগ দিতেই স্পষ্ট দেখতে পেল অনিন্দিতার হাত দুটো সেই কাষ্ঠগুল্ম থেকে ধীরে ধীরে আলগা হয়ে আসছে। প্রণয় প্রচন্ড ভয়ে আর্তনাদ করে উঠল। অনি, তুমি আর একটু কষ্ট করো প্লিজ, আর খানিক্ষণ ধরে রাখো। ছিল না অনি, প্লিজ। অনিন্দিতার চোখের জল বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে, কেবল মলিন মুখের হাসিটুকুই দৃশ্যমান। ও ওর ঠোঁটের সেই মিষ্টি প্রসারণটুকু বজায় রেখে বলল, ধন্যবাদ প্রণয়, আমাকে ভালোবাসার জন্য, আমার ভালোবাসাকে পূর্ণতা দেবার জন্য। ধন্যবাদ এই পাহাড়ি বৃষ্টির জন্য। তুমি কখনোই ভাববে না আমি নেই। আমি ঠিক তোমার আশেপাশে থাকবো। দেখো, আমি তোমাকে ভালোবাসি প্রণয়, ভালোবাসি খুব। তারপর আর কিছু শুনতে পায়নি প্রণয়। চোখের সামনে দেখেছিল অনিন্দিতার হাতের বাঁধন ফসকে গেছে। এই ৮০ ডিগ্রি খাড়া পাহাড়ের ওপর থেকে মেয়েটা নিচে পড়ে গেছে। প্রণয় বুঝল অনি আর নেই, তার জীবনে তো দূর পৃথিবীর কোথাও নেই। এই দুর্ঘটনার পর তার সম্ভব নয়। প্রণয়ের দম আটকে এলো। সে পাগলের মতো চেঁচিয়ে উঠল অনির নাম ধরে। অনি আগের মতো সাড়া দিল না। ট্যুর গাইড এসে তাকে সামলানোর চেষ্টা করলো, পাহাড়ের কিনারা থেকে টেনে হিচড়ে সরিয়ে আনলো, কিন্তু সে আসতে চাইছিল না। তার মনে হচ্ছিল অনি ছাড়া বেঁচে থাকা অসম্ভব। সে ওর কাছে চলে যাবে, সেও পাহাড় থেকে লাফাবে। বারবার মনে হতে লাগলো কেন বৃষ্টি শুরুর আগে ফিরল না, কেন অনির এই আবদারটা এড়ালো না। তাহলে তো অনি সাথে থাকতো। বৃষ্টিতে না হয় পরেই ভিজত দুজন, কিন্তু এখন এই নিঃসঙ্গ জীবনটা, এই জীবনের কি হবে? সে অনি নামের মেয়েটাকে ছাড়া কি করে বাঁচবে? সে ছুটে আবারও পাহাড়ের কিনারা থেকে লাফাতে চাইল, কিন্তু ট্যুর গাইড আটকে নিল। মৃত্যু। এই এত বড় বাস্তবতার কাছে প্রণয় অনিন্দিতার ভালোবাসা হেরে গেল। ওরা রিসর্টে পৌঁছলো পরদিন দুপুরে। এখানে আসার আগে স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে অনিন্দিতার বিষয়টা জানাতে হয়েছে। পুলিশ স্টেশনে ৩ ঘন্টা অপেক্ষা করার পর অগত্যা তারা অনির মৃতদেহের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে। প্রণয় অনিকে নিয়ে তাদেরকে রিসর্টে আসতে বলে নিজেও রিসর্টে চলে গেল। অনির বাবা মা তখন পাগল প্রায়। প্রণয়কে দেখা মাত্র ৪ জন ছুটে এসে শুধালেন, প্রণয় ফিরেছিস? অনেক ওই বাবা, কালকে চিন্তাতে ফেলে দিয়েছিলি বলতো বাবা। আমরা তো ভয়ে ঘুমোতে পারিনি সারা রাত। আজ রাতের বিয়ে, তোরা এখন ফিরলি? পাগল ছেলে, মেয়েটা কই? প্রণয় দাঁড়িয়ে রইল নিরুত্তর। কোনো উত্তর তার কাছে নেই। অনি আর ফিরবে না, এই তিক্ত সত্য উচ্চারণের শক্তিও নেই। প্রণয়কে নিশ্চুপ দেখে সকলের চোখে মুখে ভয়ের চিহ্ন গাঢ় হয়ে উঠল। সে নিঃশব্দে দাঁড়িয়ে রইল ঠায়। ৮ ঘন্টার মাথায়
পুলিশ ভ্যান একটা অ্যাম্বুলেন্স সহ এসে থামলো রিসোর্টের সামনে। অনিন্দিতার বাবা মা সেদিকে ছুটে গেলেন। প্রণয়ের বাবা মা ঠায় দাঁড়িয়ে রইলেন ওর পাশে। অ্যাম্বুলেন্স থেকে দুজন কনস্টেবল সাদা চাদরে ঢাকা স্ট্রেচারে করে অনিন্দিতাকে বের করে আনা মাত্র প্রণয়ের শরীর কাঁপতে লাগলো। প্রিয়পক্ষে অন্তিম শয়নে দেখার অনুভূতি এত জঘন্য তা সে সেদিনই বুঝেছিল। অনিন্দিতার নিস্পন্দ দেহটা ওর সামনে এনে রাখতেই ও চোখ বুঝে নিল। তার অনির ওই মিষ্টি মুখটা রক্তে মাখামাখি হয়ে আছে। সারা শরীরে অজস্র ক্ষত, কেটে যাবার চিহ্ন, জমাট বাঁধা কালচে লোহিত কণার ছোপ ছোপ দাগ। প্রণয় সইতে পারল না। যে নারীর স্নিগ্ধতা তাকে বারবার মুগ্ধ করত, তার এমন নিষ্প্রাণ নিথর তনু চোখে সহ্য হলো না। সে বোধ হয় জীবনের প্রথম জ্ঞান হারালো। প্রণয় যখন জ্ঞান ফেরে তখন অনেক রাত, সবকিছু নিশ্চুপ, যেন সারা পর্বত আজ তন্দ্রাচ্ছন্ন। প্রণয় পাশ ফিরে দেখলো বাবার মাথায় জলপট্টি দিচ্ছে। ধীরে ধীরে অনুভূত হলো গা পুড়িয়ে জ্বর এসেছে। চোখের মনি ঘুরিয়ে ফিরিয়ে সারা ঘরে বাবা, অনিন্দিতার বাবা মা সকলকে খুঁজলো। মা বাদে কেউ নেই। ওরা কি অনির মৃত্যুর জন্য তাকে দায়ী করেছে? তবে ভাবনাটা মস্তিষ্কময় ঘুরতে ঘুরতেই মন বিষিয়ে এলো। দায়ী করবার তো কিছু নেই, সেই তো দায়ী। অনিন্দিতার কথাটা আজ না শুনলে, ট্যুর গাইডের নিষেধটুকু মানলে নিশ্চয়ই আজ এমন হতো না। সবকিছুর জন্য সে দায়ী, সবকিছুর জন্য। প্রণয় যশোরীরেই পাগলামো শুরু করলো, চিৎকার করে পুরো রিসোর্ট মাথায় তুললো। মা ওর পাশে তখন হতবিহ্বল হয়ে বসে আছেন। প্রণয় সেসব কিছু লক্ষ্য না করে সঠান উঠে বসে সোজা নেমে এসে দাঁড়ালো সেন্টার টেবিলের উপর রাখা ফল কাটার ছুরির কাছে। ছুরি হাতে নিয়ে বার কয়েক নিজের হাতে আঁচড় কাটার তীব্র ইচ্ছে উদিত হলো মনে। প্রণয় সেই উচ্ছে পূরণের জন্য কবজিতে ছুরি বসাতেই সপাটে একখানি চর পড়ল তার গালে। জ্বরে দুর্বল দেহ সে চরের টাল সামলাতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ল। মা এসে প্রণয়কে জড়িয়ে ধরল। প্রণয় উদ্ভ্রান্ত নয়নে তাকিয়ে দেখল বাবা তাকে মেরেছে। প্রণয় পাগলের মতো কাঁদল, চিৎকার করে অনিন্দিতার কাছে যেতে চাইল, কিন্তু কেউ সে কথা শুনল না, মানল না। কানে এলো অনিন্দিতার বাবা মায়ের বলা কিছু কথা। ওকে সাবধানে রাখবেন দাদা, এভাবে চললে ওর বড় কোনো ক্ষতি হয়ে যাবে। আমাদের মেয়েটা ওকে বড্ড ভালোবাসতো, মেয়েটা তো রইল না, ওর ভালোবাসাটা থাক। আমরা আজই ফিরছি ত্রিশালে, আপনারাও সুস্থ হলে ফিরে আসুন, ওখানে গিয়ে কথা হবে। বাবা শাহজানি ওনাদের বিদায় জানালেন। ওনারা বেরিয়ে যেতে প্রণয় আবারও চেঁচিয়ে উঠল, বাবা, অনেক কাছে যেতে দাও। ওকে ছাড়া আমি জীবন নেই তো। ওর ভালোবাসা ছাড়া বেঁচে থাকা খুব কষ্ট হচ্ছে বাবা। ও কেন চলে গেল? আমার জন্য? আমি দায়ী? প্রণয় জীবনেই প্রথম বাবাকে কাঁদতে দেখল। তার পরবচ্ছম শক্ত বাবার চোখে সন্তান হারাবার ভয় দেখল। বাবা ওর মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদে না বাবা, অনি তোর সাথে আছে, তোর মনে আছে। তোর কিছু হলে অনি কি খুশি হবে? হবে না তো। তুই এমন পাগলামি করলে অনির আত্মা শান্তি পাবে না। তুই কোনো কিছুর জন্য দায়ী না প্রণয়, শান্ত হ। বাবা বললেও প্রণয় শান্ত হতে পারল না। সারাটা রাত চিৎকার চেঁচামেচি করে পুরো রিসর্টকে সজাগ রেখে বাবা মাকে ব্যতিব্যস্ত করে তুলে শেষ রাতের দিকে আবারও জ্ঞান হারালো। জ্ঞান যখন ফিরল তখন সে ময়মনসিংহে তাদের বাড়ির বিছানায়। ঘরে তখন কেউ নেই। প্রণয়ের মাঝে অনিন্দিতার মৃত্যুর অপরাধবোধ আবারও মাথা চাড়া দিয়ে উঠল। প্রণয় পাশে থাকা আলনায় তার মায়ের একটা পুরনো শাড়ি দেখে সেটাই হাতে নিল। ফ্যানের দিকে তাকিয়ে শাড়ির এক কোণা ছুড়ে দিল সেদিকে। এক প্রান্তে ফাঁস লাগিয়ে সেখানে গলা গলিয়ে দিতেই মা চলে এলো। এমন অবস্থায় প্রণয়কে দেখে মা চিৎকার করে উঠল। প্রণয় তাতেও ভাবান্তর হলো না। ভাবান্তর হলো বাবার আরো দুটো জ্বর খেয়ে। বাবা তাকে তৃতীয় চরটা মারতেই সে ছলো ছলো চোখে তাকালো। বাবা চেঁচিয়ে বলল, এই দিন দেখব বলে তোকে এত কষ্ট করে মানুষ করেছি পনু। এতটা কাপুরুষ তুই পরিস্থিতি থেকে পালাতে আত্মহত্যার মতো এমন একটা বাজে সিদ্ধান্ত কেন নিতে যাচ্ছিলি? শুধুই কি অনিসব? আমি তোর মা, আমরা কি কেউ না? আমাদের প্রতি তোর কোনো দায়িত্ব নেই? মা বাবার কাছে সন্তানের মৃত্যু কত কষ্টের সেই আন্দাজটা তোর নেই?
বাবার কথাগুলো মন দিয়ে শুনতেই বোধোদয় হলো প্রচন্ড আঘাতে দায়িত্ববোধ ভুলতে বসেছিল বলে অনুতাপ হলো। প্রচন্ড আঘাতে দায়িত্ববোধ ভুলতে বসেছিল বলেই রিপিট। বাবার কথাগুলো মন দিয়ে শুনতেই বোধোদয় হলো প্রচন্ড আঘাতে দায়িত্ববোধ ভুলতে বসেছিল বলেই অনুতাপ হলো। সেদিন থেকে তার সব পাগলামো কমে এলো। অনিন্দিতা তার জীবনে যে প্রাণোচ্ছলতার ছবি এঁকেছিল সেই সব ছবি রং চটে নষ্ট হয়ে গেল। সব প্রাণোচ্ছলতা যাকে ঘিরে, সব পাগলামের উৎস যে ছিল, তাকে হারিয়ে জীবন হয়ে উঠল বেরং, গম্ভীর, প্রস্তর খণ্ডের মতো নির্জীব। জীবনে কোনো হাসি রইল না। কেবলমাত্র বাঁচতে হয় বলেই বেঁচে রইল অনিন্দিতা, শূন্য একাকী এই পৃথিবীতে। এই পর্যায়ে পাঠকের মনে হতে পারে, যাকে এত ভালোবেসেছে তার মৃত্যুর বর্ণনা এত সুন্দর বর্ণনা লিখলেন কি করে? আদৌ কি ভালোবেসেছেন? উত্তর আমি বলবো, হ্যাঁ, বেসেছে। কারণ ভালোবেসেছি বলি ওর সাথে কাটানোর শেষ দিনের সব স্মৃতি আমার চোখে আজও চলচল করে ভাসে। ভালোবেসেছি বলেই সেদিনের মিষ্ট তিক্ত সব অনুভূতি আজও আমার কাছে এত স্পষ্ট, এত গভীর। ভালোবেসেছি বলেই আমি আজও ওকে ভুলতে পারিনি, জানি কখনো পারবও না। হয়তো খুব বেশি ভালোবেসেছে বলেই ও আজ আমার সাথে নেই। আপনারা আবার প্রশ্ন করতে পারেন, এই কথাগুলো আমি কেন লিখেছি, কাদের জন্য? এর উত্তর হলো, অনিন্দিতার ইচ্ছে ছিল আমাদের প্রেমের গল্পটা নিয়ে সে একখানা উপন্যাসের বই ছাপাবে, প্রেমের উপন্যাস। ওর ইচ্ছে পূরণের জন্য আমি তাই আমাদের প্রেমের সব কথাই বন্দি করে রাখতাম আমার ব্যক্তিগত ডায়েরির ভাষা। সে কারণে আমাদের গল্পের শেষটুকু ভালো করে লিখে রাখাটা আমার কর্তব্য ছিল। জানি না এই প্রণয়োপাখ্যান কোনোদিন প্রকাশ করা হবে কিনা, তবুও যদি হয়, পাঠক সমাজ যেন শুরু থেকে শেষ সবটাই জানেন, নিজেদের মাঝে অনুভব করেন আমাদের মিলন বিচ্ছেদের সকল মুহূর্ত। আমার প্রয়াস ছিল এইটুকুই। আমার আর অনিন্দিতের সুখ সুখ পটভূমিতে গড়ে ওঠা উপন্যাসের রীতি এখানেই। দুর্ভাগ্য কেবল এটুকুই, উপন্যাসের সমাপ্তিটুকু সুখের হল না। আমাদের সব ইচ্ছে অপূর্ণ থেকে গেল। দুজন দুটো আলাদা পৃথিবীর বুকে থেকে গেলাম, আর সমাপ্তিটুকু হলো যন্ত্রণার। প্রথম অনিন্দিতার প্রণয়বাণে ভেসে যাবার পরে আমার কল্পনায় সে জানিয়েছিল, আমি আপনাকে ভালোবাসতাম স্যার। ভালোবাসার বদলে যারা যন্ত্রণা দেয়, ফিরতি যন্ত্রণা তাদের সঙ্গী হয়, কারণ প্রকৃতি কখনো অবিচার করে না, মনে রাখবেন। কাল্পনিক অনিন্দিতার ভাষ্য সত্য প্রমাণ করে প্রণয়ের বাস্তব অনিন্দিতা সত্যি সত্যি তাকে এক পৃথিবী যন্ত্রণা উপহার দিয়ে হারিয়ে গেল। প্রকৃতি বুঝি সত্যিই কখনো অবিচার করে না। প্রণয়ের বাড়ি ফিরতে আজ দেরি হয় খানিক। মধ্যাহ্ন তখন ফুরিয়ে এসেছে। ভানুকিরণ রস হয়ে ঢলে পড়েছে পশ্চিম আকাশে। প্রণয় ঘরে ঢুকে অনিন্দিতাকে খুঁজে পায় না। গরমে শরীর ঘেমে অস্থির। অনিন্দিতা রান্নাঘরে আছে ভেবেই ঢুকে পড়ে ওয়াশরুমে। বাইরে এত বিদঘুটে গরম, স্নান সেরে নেওয়া প্রয়োজন। স্নান সেরে রান্নাঘরে গিয়ে প্রণয় অনিন্দিতাকে পায় না। প্রণয়ের কেমন ভয় ভয় করে। ছুটে শোবার ঘরে ফিরে কম্পিত স্বরে ডেকে ওঠে, অনিন্দিতা, তুমি কোথায়? অনিন্দিতা। জবাব আসে না কোনো। প্রণয়ের আবারও পাগল পাগল লাগে। সে কি কিছু করে ফেলল আবারও? মেয়েটা কি কষ্ট পেয়ে ফের চলে গেল তাকে ছেড়ে? ভাবনায় বুকের ভেতর উতাল ফাতাল হয়ে ওঠে। প্রণয় কি মনে হতেই যেন বইয়ের তাকে রাখা তার ডায়েরির কথা মনে করে। ছুটে ডায়েরিটা খুঁজতে গেলে সবকিছু নিচে রাখা ডায়েরিটা খুঁজে পায় একদম টেবিলের উপরে, অর্ধ উন্মুক্ত দশায়। প্রণয়ের মাথা কাজ করে না। গোটা বাসায় হন্যে হয়ে আরেকটিবার অনিন্দিতাকে খুঁজেও যখন তাকে পাওয়া যায় না, তখন উদ্ভ্রান্তের মতো দৌড়ে যায় ছাদে। তেতলা বাড়ির ছাদের এক কোণে থেকে তখন ফোপানোর মৃদু আওয়াজ ভেসে আসছে। প্রণয় ছুটে যায় সেদিকে। অনিন্দিতা পুরনো জং পড়া লোহার দোলনাটায় বসে দু হাত রুতে মুখ গুজে কাঁদছে। প্রণয়ের মন পুড়ে যায় সেই ক্রন্দনরত নারী মূর্তিটি দেখে। ধীর পায়ে প্রিয়তমার কাছে এসে দাঁড়িয়ে মাথায় হাত রাখে। অনিন্দিতা এক মুহূর্ত অপেক্ষা করে না। প্রণয়কে বাহুডোরে আবদ্ধ করে সশব্দে কেঁদে ওঠে। প্রণয়ের বুক ব্যথা বাড়ে। মেয়েটাকে কাঁদতে বারণ করেছিল, তবুও কথা শোনে না কেন কে জানে। আশ্চর্য। অনিন্দিতা ফুপিয়ে বলে ওঠে, আপনি এত কষ্ট পেয়েছেন প্রণয়?
এত যন্ত্রণা পুষে রেখেছেন নিজের মাঝে। 7টি মাস আমি আপনার সাথে থেকেও একটিবার আপনার এত লুকোনো ব্যথা, এত গোপন হাহাকার বুঝতে পারিনি প্রণয়। উল্টো আপনার উপর অভিমান করেছি, অভিযোগ করেছি, আপনাকে ছেড়ে চলে যাব বলেছি। আমি অন্যায় করেছি প্রণয়, ক্ষমা করুন। আপনাকে না বোঝার জন্য, আপনাকে ভুল বোঝার জন্য আমি আর কোনো দিন আপনাকে একটু কষ্ট দিব না। দেখবেন, আমি কোনো দিন আপনাকে ছেড়ে চলে যাব না। মৃত্যু আপনার সাথে থাকবো সব সময়। অনিন্দিতার কান্নার তোর বাড়ে। প্রণয় অনিন্দিতার মাথায় হাত বুলিয়ে দেয় খুব আদরে। তারপর তাকে শান্ত করার জন্য বিবৃত করে, তোমাকে যেতে দিচ্ছে কে? আমি তোমায় বলেছি না, ছেড়ে যাবার কথা মুখে আনলে খবর আছে তোমার। আমি কিন্তু অত ভালো না যে বউ ছেড়ে যাবে। যে বউ ছেড়ে যাবে আর আমি চেয়ে চেয়ে দেখব, ঠ্যাং ভেঙে কোলে বসিয়ে রাখবো, তবুও কোথাও যেতে দেবো না। আমার মৃত্যু চেয়েও অনিন্দিতা, তবুও কখনো দূরত্ব চেয়েও না। অনেকহীন জীবনটা তো দায়িত্বের খাতিরে বেঁচেছি। তুমি বিহীন জীবনটা আমি বাঁচতে পারবো না। তুমি ছাড়া পৃথিবী আমার কাছে নরক নরক লাগে। দেখি এবার কান্না থামাও তো, মুখখানা দেখি একটু। দেখি এবার কান্না থামাও তো, মুখখানা দেখি একটু। কতক্ষণ দেখি না।